প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি বলছি, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায়ে পঞ্চম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে পদার্থের অবস্থা ও চাপ, স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশার, এই অধ্যায়ের ইলাস্টিসিটি নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ স্থিতিস্থাপকতা। এই ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, এই অধ্যায়টা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতেও পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় প্রথম অংশে রয়েছে। আজকে তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্থিতিস্থাপকতা নিয়ে আমি একটু কথা বলবো। তোমরা নিশ্চয়ই কখনো কখনো লক্ষ্য করেছো, স্প্রিংকে টেনে দিলে যখন ছেড়ে দাও তখন পূর্বের জায়গায় ফিরে আসে, অথবা কোনো রাবারকে যদি তুমি বল প্রয়োগ করো বা টেনে দাও, যেমন আমার হাতে একটা রাবার আছে, এই রাবারটাকে আমি বল প্রয়োগ করছি, এটাকে যখন আমি আবার ছেড়ে দিই দেখা যাচ্ছে এটা পূর্বের অবস্থায় ফিরে আসে। এই বল প্রয়োগ করে টেনে আবার এটাকে যখন আমরা ছেড়ে দেব পূর্বের অবস্থায় ফিরে আসে। এখন এই বল প্রয়োগ করলে যে পূর্বের অবস্থায় যে ফিরে আসে, এটা হলো পদার্থের একটা ধর্ম। এখন এই ধর্মটাকে, এই যে টেনে বল প্রয়োগ করলে যে এটার যে অবস্থার পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় বিকৃতি। এখন এই যে বিকৃতি ঘটে, বিকৃতি মাঝে মাঝে কোনো কোনো বস্তু আছে একেবারে টেনে দিলে পুরোপুরি স্থায়ীভাবে বিকৃতি হয়ে যায়, আবার কোনো কোনো বস্তু আছে পূর্বের অবস্থায় ফিরে আসে। এখন প্রথমে আসো ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কি। কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করলে, একটা বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি, বস্তুটি পরিবর্তন ঘটবে। বল প্রয়োগ করলে কোনো বস্তুর উপর যদি পরিবর্তন ঘটে এবং বল অপসারণ করলে যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, বস্তুর এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। বস্তু, তাহলে আমরা পেলাম কি, ইলাস্টিসিটি হলো বস্তুর একটা ধর্ম বা প্রপার্টিস। বাহ্যিক বল প্রযুক্ত বা অপসারণ করলে, যদি প্রযুক্ত বল যদি তুমি অপসারণ করে নাও, যদি কোনো বস্তু যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে ওই বস্তুর স্থিতিস্থাপকতা বলে। তবে এখন তুমি একটা বস্তুকে কতটুকু বল প্রয়োগ করবে তার কিন্তু একটা নির্দিষ্ট সীমা আছে। তুমি যদি অনেক বেশি বল প্রয়োগ করলো তাহলে দেখা যাবে বস্তুটির একটা স্থায়ী বিকৃতি করছে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরা আসতেছে না। এবার এখন বস্তুটির উপর বল প্রয়োগ করলে যদি পূর্বের অবস্থায় ফিরে আসার একটা যে নির্দিষ্ট সীমা আছে, সেই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এখন এর চেয়ে যদি বেশি বল প্রয়োগ করো বা সীমা অতিক্রম করে গেলে বস্তুটার স্থায়ী বিকৃতি ঘটে। আবার কোনো কোনো বস্তু আছে বল প্রয়োগ করলে বস্তুর কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে এরকম বস্তু পাওয়া খুবই দুরূহ বা নাই বললেই চলে। আর সেটাকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। এখন আমরা বিকৃতি কি সেটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে আসো বিকৃতি। বিকৃতি আমরা একটু আগে শিখলাম, বিকৃতিকে বলা হয় স্ট্রেন ইংরেজিতে। এটা নিয়ে আমরা কথা বলবো। এখন এই স্ট্রেনটা কি, একটা লক্ষ্য করো, আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। কোন একটি বস্তুকে একটা দৃঢ় অবলম্বন থেকে আমরা ঝুলিয়ে দিলাম। এই বস্তুটার একটা দৈর্ঘ্য আছে, এটা হলো বস্তুর দৈর্ঘ্য, ক্যাপিটাল এল আমরা ধরলাম। এই বস্তুটার দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল। এখন এইটাকে যদি আমরা বল প্রয়োগ করি দেখা যাবে
বল প্রয়োগের ফলে এটা কি হয়, দৃঢ় অবলম্বন দিয়ে বস্তুটাকে আমরা ঝুলিয়ে দিলাম। একটা বস্তু, ভারী বস্তুকে যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে বল অনুভূত হবে। এই বল প্রয়োগের ফলে বস্তুটা দেখো একটু বৃদ্ধি পাবে। এই বল প্রয়োগের ফলে বস্তুটার বৃদ্ধি ঘটেছে। এখন এইটুকু হলো তার হলো কি বৃদ্ধি, স্মল এল, এটাকে বলে স্মল এল। বাহির থেকে মনে করো একটা বল প্রয়োগের ফলে এই দৃঢ় বস্তুর একটা যে কোনো একটা বস্তুকে যদি আমরা এটাকে একটা ওজন ঝুলিয়ে দিই তাহলে দেখা যাবে যে এটা একটু বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধিটাই হলো মূলত বিকৃতি ঘটেছে। এখানে চিত্রে দেখো এই এল দৈর্ঘ্যের কোনো একটা বস্তুটার দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন ঘটছে সেটাই হচ্ছে মূলত বিকৃতি। তাহলে বিকৃতি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিকৃতি সমান সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। একক দৈর্ঘ্যের বৃদ্ধিটাই মূলত বিকৃতি। এখন দেখো বিকৃতির কিন্তু কোনো একক নেই, কারণ এই স্মল এল এর একক হলো যদি মিটার হয়, এই ক্যাপিটাল এল এর একক মিটার। যেহেতু দুইটা বস্তুর অনুপাত তাহলে এর কোনো একই সমজাতীয় দুইটা রাশির অনুপাতের কোনো একক থাকে না। এবার আসো পীড়ন। এখন এই পীড়নটা কি, বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত বা এই বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে বলা হয় পীড়ন। বিকৃতি প্রতিরোধকারী বলের মানটাই হলো পীড়ন। একটু লক্ষ্য করো, আমরা যে রাবারটা আবার দেখাইছি, এটা যখন আমরা বৃদ্ধি ঘটিয়েছি, টান দিয়েছি, তখন এটা বেড়ে গেছে। কিন্তু দেখো এই বৃদ্ধিটাকে সে সবসময় আবার পূর্বাবস্থায় ফিরে আসার যে তার টেন্ডেন্সি, এইটাই হলো তার হলো বিকৃতি প্রতিরোধকারী যে বলের মান, যে বল, এই বলটাকে বলা হয় পীড়ন। তাহলে আমরা পীড়ন ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা পীড়ন ইকুয়াল টু প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখন যদি মনে করো এরপর প্রযুক্ত বলকে যদি এফ হয় এবং বস্তুটির ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে পীড়ন ইকুয়াল টু এফ বাই এ। আমরা জানি এই এফ হলো নিউটন, একক হলো নিউটন এবং এর একক হলো মিটার স্কয়ার। তাহলে পীড়নের একক হলো নিউটন পার মিটার স্কয়ার। তারপর যদি আমরা এর পীড়নের মাত্রাটা নির্ণয় করি, মাত্রা লক্ষ্য করো, আমরা বলের মাত্রা জানি, একটু বলের মাত্রাটা উপরে দেখো, পীড়ন সমান সমান এফ বাই এ। মাত্রাটা যদি আমরা নির্ণয় করি, পীড়নের মাত্রা, তাহলে আমাদের এখানে আলাদা আলাদা ভাবে দুইটা মাত্রা আছে। একটা হলো বলের মাত্রা, এটা আমাদের জানা আছে এম এল টি ইনভার্স 2, এবং ক্ষেত্রফলের মাত্রা হলো এল স্কয়ার। তাহলে পীড়নের মাত্রা হলো এম এল ইনভার্স টি ইনভার্স 2। তাহলে পীড়নের মাত্রাটা একটু খেয়াল রাখো, এম এল ইনভার্স টি ইনভার্স 2। এবার চলে যাও আমরা হুকের সূত্র নিয়ে আমরা একটু কথা বলি। এই পীড়ন সম্পর্কিত হুক, লিওন হুক বিজ্ঞানী হুক একটা সূত্র দিয়েছেন, সেটাকে হুকের সূত্র বলা হয়। রবার্ট হুক, এটার নাম হলো পুরোপুরি রবার্ট হুক। আর একজন, উনি 1635 সালে জন্মগ্রহণ করে 1703 সালে উনি মৃত্যুবরণ করেন। উনি বলেছেন যে পীড়ন, এটা হলো হুকের
সূত্র, হুকের সূত্র বলছে পীড়ন বিকৃতির সমানুপাতিক। উনি বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ এই এমনভাবে বল প্রয়োগ করা যাবে না যেন এটা স্থায়ী বিকৃতি ঘটে। এই সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক, বা এটাকে লেখা যায় সমানুপাতিক উঠে একটা ধ্রুবক দেওয়া যায়, সেই ধ্রুবকটার নাম হলো সমানুপাতিক ধ্রুবক ইনটু বিকৃতি। তাহলে আমরা ধ্রুবক কি করে লিখতে পারি? সুতরাং হুকের ধ্রুবক যেটা পীড়ন বাই বিকৃতি, এভাবে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি, পীড়ন বাই বিকৃতি। এবার আসো ইয়াং গুণাঙ্ক বা ইয়াং দৈর্ঘ্য গুণাঙ্ক, সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। বিজ্ঞানী ইয়াংস এই সূত্রটা আবিষ্কার করেছেন। ইয়াং গুণাঙ্ক এটাকে, বা ইয়াং গুণাঙ্কের আরেকটা নাম আছে দৈর্ঘ্য গুণাঙ্ক। দৈর্ঘ্য গুণাঙ্ক এটাকে ইংরেজিতে বলা হয় ইয়াং মডুলাস, ইয়াংস মডুলাস, ইয়াংস মডুলাস। এই ইয়াংস মডুলাস নিয়ে আমরা কথা বলবো। এই ইয়াংস মডুলাসটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। স্থিতি সংখ্যাটা আবার বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ইয়াং গুণাঙ্ক বা ইয়াং মডুলাস বা দৈর্ঘ্য গুণাঙ্ক বলা হয়। তাহলে আমরা কি পেলাম? ইয়াং গুণাঙ্ক, ইয়াং গুণাঙ্ক বা ইয়াং মডুলাস বা দৈর্ঘ্য গুণাঙ্ক বলতে আমরা বুঝলাম কি দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি। তার দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি একটু লক্ষ্য করো, আমরা যে এখানে দৈর্ঘ্য দিয়েই পরিমাপ করে আমরা দেখাচ্ছি, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আমরা কথা বলছি। এবার এই ইয়াং গুণাঙ্কের ক্ষেত্রে আমরা এই একই ছবিটা আমরা আবার দেখানোর চেষ্টা করতেছি। এই ছবিটার এর ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল এবং এর দৈর্ঘ্য বিশিষ্ট একটি তারের কে একটা তারকে যদি আমরা দৃঢ় অবলম্বন মানে স্থির কোনো বস্তুর সাথে ঝুলিয়ে দিই, হ্যাঁ, এখন যদি তারটির নিচের প্রান্তে আমরা লম্বভাবে যদি আমরা একটা বল প্রয়োগ করি, একটু লক্ষ্য করো, সেই বলটা হলো এফ বল প্রয়োগ করি। এফ বল প্রয়োগ করার জন্য আমরা এম ভরের একটা বস্তু ঝুলিয়ে দেওয়ার পরে উহার মধ্যে প্রযুক্ত বল হলো এফ। তাহলে উহার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কতটুকু? স্মল এল। উহার দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে একটু যদি লক্ষ্য করো, এখানে এই বস্তুটা আদি দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে স্মল এল। তাহলে দাঁড়ালো কি দৈর্ঘ্য বিকৃতির রেজাল্টটা আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য পীড়ন। এখানে দেখো দৈর্ঘ্য পীড়ন সমান সমান আমরা আগেই জানি এফ বাই এ, এবং দৈর্ঘ্য বিকৃতি হলো আমরা দেখিয়েছি, দৈর্ঘ্য বিকৃতি দেখিয়েছি স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে ইয়াং গুণাঙ্ককে যদি y দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি লেখা যায় একটু দেখো, y ইকুয়াল টু
এখানে y ইকুয়াল টু লেখা যায় দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন হলো F/A এবং দৈর্ঘ্য বিকৃতি হলো স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে আমরা লিখতে পারি F/A ইনটু ক্যাপিটাল L বাই স্মল l। তাহলে সূত্রটা দাঁড়ালো y ইকুয়াল টু FL বাই AL। একটা সূত্র আমরা দেখালাম। এখন যদি লক্ষ্য করো বস্তুটারে আমরা যে বস্তু জুড়িয়েছি তার ভর ছিল ক্যাপিটাল M, তাহলে ক্যাপিটাল M যদি ভর হয়, ভর হলো ক্যাপিটাল M, তাহলে এখানে F ইকুয়াল টু কি mg। F ইকুয়াল টু তারটির ব্যাসার্ধ যদি এই তারটির ব্যাসার্ধ যদি তারের ব্যাসার্ধ যদি r হয় তাহলে a ইকুয়াল টু লেখা যায় পাই r স্কয়ার। তাহলে এই এক নম্বর যে আমরা সূত্রটা পেলাম সেই সূত্র আবার কি দাঁড়ায় একটু দেখো। y equal to m capital M g capital L divided by pi r square small l এভাবে লেখা যায়। অর্থাৎ যদি বস্তুর ঝুলানো বস্তুটির ভর আমাদের জানা থাকে, দৈর্ঘ্য যদি বস্তুটা জানা থাকে, বৃদ্ধি জানা থাকে, বস্তুটির ব্যাসার্ধ জানা থাকে, তাহলে আমরা ইয়াং মডুলাসের মানটা আমরা বের করতে পারি। ইয়াং মডুলাসের ক্ষেত্রে একটা জিনিস তোমরা অবশ্যই দেখতে পাবে যে ইয়াং মডুলাসের মাত্রাটা হলো, এখানে আমরা জানি যে পীড়নের মাত্রা আছে কিন্তু বিকৃতির কোনো মাত্রা নাই, তাহলে পীড়নের মাত্রাটাই হলো ইয়াং মডুলাসের মাত্রা। y এর মাত্রাটা হবে ওই একই পীড়নের মাত্রাটা m l ইনভার্স এবং t ইনভার্স 2 এই মাত্রা, এবং একক হবে ওই পীড়নের একক কি নিউটন পার মিটার স্কয়ার, একই একক। এটা তোমরা দেখতে পেয়েছো। এরপরে আমরা তোমাদের সাথে একটা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু কথা বলি। আমরা এই বিষয়টা সৃজনশীল নিয়ে আমরা একটু কথা বলি যে এটা হলো যে একটি তারের ইস্পাতের তার তো তোমরা দেখেছো, আমরা প্রায় ইস্পাতের তার ইউজ করি। একটি ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটি ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার। ইস্পাতের ইয়াং গুণাঙ্ক, একটা নির্দিষ্ট বস্তুর ইয়াং গুণাঙ্ক, নির্দিষ্ট ইস্পাতের ইয়াং গুণাঙ্ক আমরা জানি 2 ইনটু, এটা জানতে হবে তোমাদেরকে, অনেক সময় প্রশ্ন দেওয়া থাকবে। ইয়াং গুণাঙ্কের একক আমরা জানি নিউটন পার মিটার স্কয়ার। তারটির দৈর্ঘ্য 2 মিটার, তারটির দৈর্ঘ্য ধরো হলো 2 মিটার দেওয়া আছে। প্রশ্নটা হলো ক, পীড়ন কাকে বলে? খ, রাবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। রাবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক ব্যাখ্যা করো। গ, এটা মূলত সৃজনশীল কোশ্চেন। তারটির প্রান্তে 20 নিউটন বল
প্রয়োগ করা হলে 20 নিউটন বল প্রয়োগ করা হলে উহার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? কতটুকু বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে হলে উহার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। এবার তারটির দৈর্ঘ্য 5%, তারটির দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে? কত তারটির প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে আমরা পেলাম কি, একটি ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার, ইস্পাতের ইয়াং গুণাঙ্ক দেয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তারটির দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। পীড়ন কাকে বলে? পীড়ন। রাবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক, ব্যাখ্যা করো। তারপরে প্রশ্নটা রয়েছে, তারটির প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করা হলে উহার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? তারটির দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে? আমি পীড়ন নিয়ে কথা বলেছি, সেটা নিয়ে এখন আর তোমাদের সাথে কথা বলবো না। আমরা খ নম্বর প্রশ্নটা নিয়ে একটু কথা বলবো। আমরা ঘরটা মুছে ফেলি। একটু খ নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলা হয়েছে রাবার অপেক্ষা ইস্পাত কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাত রাবারের, এখানে ইস্পাতটা হলো বেশি স্থিতিস্থাপক। কারণ এখন আমরা জানি স্থিতিস্থাপকতা থেকে আমরা জানি একক দৈর্ঘ্য বিশিষ্ট, লক্ষ্য করে একক দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ভিন্ন বস্তুর মধ্যে যেটির স্থিতিস্থাপকতার সীমার মান বেশি সেটি অপেক্ষাকৃত বেশি স্থিতিস্থাপক। এখন লক্ষ্য করো, একটু দেখো, এখানে আমার কাছে একটু রাবার আছে, এটা বেশি কম বল প্রয়োগ করলে বেশি লম্বা হচ্ছে, বাট স্টিলটা কিন্তু ইস্পাত ওরকম লম্বা হচ্ছে না, অর্থাৎ ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। ধরা যাক আমরা যে রাবারটা নিলাম তার দৈর্ঘ্য ধরলাম ক্যাপিটাল এল এবং এটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম এ। এখন দেখা যাচ্ছে যে রাবারের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটুকু হচ্ছে? দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল আর হয়, ইস্পাতের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হবে এল ইস্পাত এস, আমরা ধরি এল ইস্পাত আমরা দেখালাম। এখন লক্ষ্য করো রাবারের ক্ষেত্রে লেখা যায় কি, ইয়াং মডুলাস ওয়াই আর, রাবারের ক্ষেত্রে আর রাবার, এফ এল বল, একই বল প্রয়োগ করা হয়েছে এ এল আর, এবং ইস্পাতের ক্ষেত্রে ওয়াই এস এফ এল এ এল এস। তাহলে এটাকে যদি তুমি 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন দাও, তাহলে আমরা 2 থেকে 1 যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই একটু দেখো। 2/1 ys by yr equal to fl by als fl by alr। তাহলে কি দাঁড়ালো একটু যদি তোমরা লক্ষ্য করো, এখানে দেখো fl by als alr by fl, তাহলে এখানে থাকে lr by ls।
ওয়াই আর। কিন্তু আমরা জানি, একটু আগে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে দেখো রাবারটা বেশি টানলে বড় হয়ে যাচ্ছে, রাবারের দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে বেশি, ইস্পাতের তুলনায় রাবারের দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে বেশি, অর্থাৎ এল আর ইজ গ্রেটার দ্যান এল এস। সুতরাং বলা যায় ওয়াই এস ইজ গ্রেটার দ্যান ওয়াই আর। যেহেতু এ পাশে উপরেরটা বড়, এ পাশে উপরেরটা বড় হবে, অর্থাৎ এস ওয়াই এস মানে স্থিতিস্থাপকতা হলো ইস্পাতের স্থিতিস্থাপকতা এখানে আমরা পেয়েছি কি বেশি। এবার লক্ষ্য করো ঘ নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখি, এটা খ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে যে তারটির প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য বৃদ্ধি আমরা এখানে যে এখানে কি দেওয়া আছে, প্রথম উদ্দীপকে আছে ইস্পাতে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইকুয়াল টু দেওয়া আছে 1 মিলিমিটার স্কয়ার। এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে হবে 1 × 10⁻⁻4 মিটার স্কয়ার। তারপরে আর দেওয়া আছে ইয়াং গুণাঙ্ক, ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে y equal to 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। প্রযুক্ত বল F equal to দেওয়া আছে হলো 20 নিউটন। দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য দেওয়া আছে হলো ক্যাপিটাল L equal to 2 মিটার। দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l ইকুয়াল টু নিম্ন বা হট, এটা আমরা বের করব। সহজ হিসাব আমরা জানি ইয়াং মডুলাস FL বাই AL। আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। 20 নিউটন 2 মিটার, এর মান হলো 1 × 10⁻⁻4 মিটার স্কয়ার এবং স্মল এল এর মানটা আমরা বের করব। তো তোমাদের সুবিধার্থে আমি আবার একটু বলছি, এই স্মল এল এর মানটা বের করার জন্য আমরা সুবিধার্থে বলছি যেটা মান বের করবা সেটা সমাধান করে আগে নিয়ে আসলেই ভালো হয়, আর ইজি হবে। দেখো FL L equal to FL by YA। তাহলে দেখো শুরু হলো 10 মান বসানো 2 মিটার, y এর মান আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার এবং এর ক্ষেত্রফল আছে 10⁻⁻⁻ মিলিমিটার স্কয়ার। এখানে দেখো মিলিমিটার, তো এটা হবে 10⁶, তো ভুল হয়েছে, 10⁶ মিলিমিটার। তাহলে 10⁶ মিলিমিটার মিটার স্কয়ার, মিলিমিটারকে মিটার নিলে 10⁶ হবে। তাহলে লক্ষ্য করো আমরা এটাকে সলভ করি, যদি ক্যালকুলেটরের সাহায্যে আমাদের রেজাল্টটা দাঁড়ায় 2 × 10⁻⁻4 দৈর্ঘ্যের একক হলো মিটার। আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য। এবার ঘ নম্বর প্রশ্নটা একটু দেখো। ঘ নম্বর প্রশ্নটায় তোমাকে বলছে যে তারটির দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে। ক্ষেত্রফল ঠিক আছে, ইয়াং গুণাঙ্ক সবই একই, দৈর্ঘ্য 5% বৃদ্ধি। এখন এখানে দৈর্ঘ্য বৃদ্ধিটা দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য বৃদ্ধিটা হলো যখন এই দৈর্ঘ্য বৃদ্ধি
স্মল এল ইকুয়াল টু 2 এর 5%, 2 মিটারের 5% সমান সমান আমাদের দাঁড়ায় হলো 0.1 মিটার, 0.1 মিটার। সিমিলারলি আমরা জানি গ নাম্বার প্রশ্নের জন্য আমরা জানি গ নাম্বার যে y ইকুয়াল টু FL বাই AL, আবার সেম টু সেম FL আগে ডাইরেক্টলি মান বসানো যায়, না বসিয়ে আগে একটু সলভ করে নিলে ভালো হয় হিসাবের সুবিধার্থে। YAL বাই ক্যাপিটাল, তাহলে আমরা মানটা বসিয়ে দেই। y এর মান হলো 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, এর মান হলো 1 না বসালেও চলে 6 মিটার স্কয়ার, এবং স্মল এল এর মানটা হলো 0.1 মিটার, ক্যাপিটাল এল এর মান হলো 2 মিটার। এটা সলভ করলে আসে 10⁴ নিউটন। সুতরাং যদি তারটির প্রান্তে 10⁴ নিউটন বল প্রয়োগ করা হয়, এমন একটা বস্তু স্থাপন করবা যাতে ওর ভর অনুভূত হবে 10⁴ মিটার নিউটন হবে, তখন সে 5% বৃদ্ধি পাবে। এইভাবে অনেক সময় আছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, 5% বৃদ্ধি, 4% বৃদ্ধি, এরকম বৃদ্ধির অঙ্ক পরীক্ষা আসে। তোমরা মেইন বইয়ে কিছু অঙ্ক আছে সেগুলো সলভ করবে, এবং এই সম্পর্কে আরও টেস্ট পেপারে যে অঙ্কগুলো আছে সলভ করবে। আশা করি তোমরা এটা দেখার চেষ্টা করবে এবং আশা করি বুঝতে পেরেছো। তোমরা আমার ভিডিওটা দেখবে, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।